দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি আরও এক সেট নতুন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন সমষ্টি যশোর বোর্ডে 2020 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রথম প্রশ্নটি। আমাদের আজকের প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, যে ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু √3 হলে থিটার মান নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমে দেখি এখানে কি লেখা আছে, যে ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু √3। তো এটাকে আমরা একটু হিসাব করি, যে ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি। আচ্ছা, ট্যান কত ডিগ্রি মান √3? আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান √3। তাহলে √3কে তুলে দিয়ে আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি। দুই পাশে ট্যান দিয়ে যদি বাদ দিয়ে দেই তাহলে থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। আচ্ছা, এই যে 30 ডিগ্রি এই পাশে অর্থাৎ বাম পাশে আছে কি যোগ আকারে। যদি আমি এটাকে পক্ষান্তর করি অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যখন মাইনাস করবো, সুতরাং থিটার মানটা কি দাঁড়াচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হচ্ছে এই আমার প্রশ্ন একের অ্যান্সার। আর 30 ডিগ্রি কোথায় আছে? প্রশ্ন একের খতে আছে। তাহলে একের উত্তর হচ্ছে খ। আমরা 2 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ? কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে? তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকতে পারি। তো একটা ত্রিভুজ আমি এখানে আঁকলাম। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এখানে হলো 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ভূমি, অর্থাৎ ভূমিটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে লম্ব। তাহলে লম্বটাকে আমি ধরে নিই হচ্ছে এইচ, আর এটাকে ধরলাম হচ্ছে এক্স। আমাকে কি বের করতে হবে? বের করতে হবে ছায়ার দৈর্ঘ্য কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। আচ্ছা, ছায়ার দৈর্ঘ্য লম্বের কত গুণ হবে? তাহলে এটা যদি থিটা হয়, এটা লম্ব, এটা ভূমি। ট্যান থিটা থেকে আমরা জানি লম্ব বাই ভূমি, আর ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়ালস টু এইচ বাই এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু কী হচ্ছে? এক্স ইকুয়ালস টু হচ্ছে √3 ইন্টু এইচ। তাহলে দেখো, এইটা হচ্ছে ছায়া আর এটা হচ্ছে লম্ব, অর্থাৎ এখানে লম্ব ভূমিটা কত গুণ? √3 গুণ। তাহলে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে √3। তাহলে 2 এর উত্তর হচ্ছে ঘ, যেখানে √3কে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রশ্ন 3 খেয়াল করি। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, যে এখানে দুইটি সমীকরণ জোট আছে। তাহলে সমীকরণ জোটটির আমরা এক কাজ করি, যে এদের যে সহগগুলো ছিল অর্থাৎ এক্সের সহগ, এক্সের এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তাহলে লিখতে পারি 2/4 ইকুয়ালস টু ওয়ার হচ্ছে -3 আর এখানে ওয়ার হচ্ছে -6 ইকুয়ালস টু, এখানে ধ্রুবপদের মান দেখতে পাচ্ছি 8 এবং 7। তাহলে যদি আমরা দেখি যে এই মানটা কিন্তু অসমান, তাহলে এখানে আমরা যদি একটু হিসাব করি, হাফ ইকুয়ালস টু মাইনাস মাইনাস কেটে যায়, এখানেও হয় হাফ ইজ নট ইকুয়াল 8/7। তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর অসামঞ্জস্য তথ্যটি সঠিক, পরস্পর নির্ভরশীল এই তথ্যটি ভুল, এর কোনো সমাধান নেই এই তথ্যটিও সঠিক। তাহলে 1 এবং 3 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। 1 এবং 3 কোথায় আছে? 3 এর গ। তাহলে এই 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। নিচের চিত্রের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে চিত্রটা আমরা একটু ভালো করে খেয়াল করি, যে পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ, এবং দেখো পি কিউ আর একটা ত্রিভুজ, যেখানে এই পি কোণের মান হচ্ছে 55 ডিগ্রি আর আর কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখানে একটা সরলরেখা আছে ডিই, বলা হয়েছে ডিই সরলরেখাটা কিউআর এর সমান্তরাল, আর কিউআর এর মান দেওয়া আছে 6.5 সেন্টিমিটার এবং ডি কিউ এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। দেখো প্রশ্ন 4-এ কী বলা হয়েছে, কোণ পিডিই অর্থাৎ এই ডি কোণের মানটা আমার এখানে চাওয়া হচ্ছে। এখন দেখো পি কিউ আর তো একটা ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে 55 ডিগ্রি আর অপর কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ পি কোণের মান 55 ডিগ্রি আর কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আমাকে বের করতে হবে প্রথমেই কিউ কোণের মান। তাহলে আমরা জানি ত্রিভুজে 3 কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার থেকে যদি আমি এই দুইটা কোণের মান বিয়োগ করে দিই তাহলে আমি কোণ কিউ এর মান পেয়ে যাব। তাহলে এখানে আছে কত? 55 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ যদি আমি যোগ করি তাহলে কি হয়? 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। আচ্ছা, 160 ডিগ্রি 180 ডিগ্রি থেকে যদি আমি
15 ডিগ্রি বাদ দিয়ে দেই তাহলে থাকে কত ডিগ্রি 65 ডিগ্রি বা 65 ডিগ্রি। এই 65 ডিগ্রি কোন কোণের মান কিউ কোণের মান। আচ্ছা এই কিউ কোণের মান যদি 65 ডিগ্রি হয় দেখো এই দুইটা সরলরেখা কিন্তু সমান্তরাল প্রশ্নে বলা হয়েছে। আর সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ছেদক ছেদ করে তবে তাদের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মানও হবে 65 ডিগ্রি। তাহলে এখানে কোণ PDE এর মান হচ্ছে 65 ডিগ্রি, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। এখন আমরা প্রশ্ন 5 খেয়াল করি। প্রশ্ন 5-এ বলা হয়েছে কি DE সমান কত সেন্টিমিটার। DE সমান কত সেন্টিমিটার DE। আচ্ছা DE বাহুর দৈর্ঘ্যের মান জানতে চাওয়া হয়েছে আমার কাছে। তাহলে দেখি আমরা এখানে PQR এই ত্রিভুজ এবং ত্রিভুজ PDE এই যে দুইটা ত্রিভুজ দেখো এই ত্রিভুজের এটা 55 ডিগ্রি তাহলে এটা 60 ডিগ্রি এটা 65 ডিগ্রি। আবার এই বড় ত্রিভুজ PQR এর ক্ষেত্রেও তাই। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। যদি এরা সদৃশকোণী ত্রিভুজ হয় তাহলে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। আমার এখানে কিসের মান চাচ্ছে DE এর মান। তাহলে আমি এখানে লিখতে পারি যে PD বাই PQ অনুরূপ বাহুর সমানুপাতিক সমান DE বাই QR। এখন আমার প্রয়োজন হচ্ছে DE এর মান। তাহলে আমি একটু আর গুণন করি DE ইন্টু PQ ইকুয়ালস টু QR ইন্টু PD। আমার প্রয়োজন কিসের মান DE এর মান। তাহলে এখানে আমি DEটাকে রেখে PQটাকে ওই পাশে পাঠিয়ে দিই। পক্ষান্তর করলে এটা গুণ ছিল ভাগ হয়ে যাবে। তাহলে QR ইন্টু PD ডিভাইডেড বাই PQ। এখন আমি মানগুলো বসিয়ে দেবো এখানে QR। আচ্ছা QR এর মান কত ডিগ্রি 6.5 ডিগ্রি। তাহলে QR এর পরিবর্তে লেখা যায় 6.5 ইন্টু PD এর মান কত ডিগ্রি PD এর মান হচ্ছে 2 মানে 2 সেন্টিমিটার। PD এর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, লেখা 2 সেন্টিমিটার। P থেকে Q পর্যন্ত দেখো এই P থেকে Q পর্যন্ত এখানে হলো 2 আর এখানে হলো 3, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5। তো এটাকে আমি এখন হিসাব করলে যেটা পাবো সেটা হবে এই প্রশ্নের উত্তর। তাহলে 6.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 5 তাহলে কত হচ্ছে 2.6। এই 2.6 হলো আমার এই প্রশ্নের সমাধান, অর্থাৎ 5-এর উত্তর হচ্ছে গ, যেখানে 2.6 দেয়া আছে। 6 নম্বর প্রশ্নের জন্য আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে চিত্র PQR। এখানে বলা আছে সমবাহু ত্রিভুজ PQR একটা সমবাহু ত্রিভুজ যেখানে A PQ এর মধ্যবিন্দু। A হচ্ছে কার মধ্যবিন্দু PQ এর মধ্যবিন্দু আর B হচ্ছে PR এর মধ্যবিন্দু। আচ্ছা যদি মধ্যবিন্দু হয় তাহলে ত্রিভুজ PQR ইস্টু ত্রিভুজ PAB ইকুয়ালস টু 4:1। আমি দেখতে পাচ্ছি এই তথ্যটি সঠিক। এরপরে ত্রিভুজ PQB এই যে ত্রিভুজটা আর হচ্ছে ত্রিভুজ PQR। আচ্ছা সম্পূর্ণ ত্রিভুজ এবং এই অর্ধেক ত্রিভুজটা। তাহলে এই যে ত্রিভুজটা এখানে যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ত্রিভুজকে দুইটা ভাগে ভাগ করে দেয়, সমান 2 ভাগে। তাহলে দেখো এখানে অর্ধেক ত্রিভুজ তার আছে পূর্ণ ত্রিভুজ, তাহলে 1:2 এই তথ্যটিও সঠিক। আবার এখানে বলা হচ্ছে ত্রিভুজ PAB ইস্টু ত্রিভুজ ABQ এদের অনুপাত হবে 1:1, এই তথ্যটিও সঠিক। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 7 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো কতগুলো সংখ্যা দেয়া আছে, এখানে এর মধ্যক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এক কাজ করি সংখ্যাগুলোকে পরপর সাজিয়ে লিখি, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে লিখি। প্রথম সংখ্যাটা কত ছিল 5, তারপরে ছিল কত 8, 5 8 9, 9 এর পরে কত আছে 11। আচ্ছা তারপরে কত আছে 11 এর পরে আমরা দেখতে পাচ্ছি 13 এবং ফাইনালি 15। 1 2 3 4 5 6 টোটাল সংখ্যা 6টি। এখানে 1 2 3 4 5 6। আচ্ছা এদিক থেকে একটা সংখ্যাকে আমি বাদ দিই, এদিক থেকে একটা সংখ্যাকে বাদ দিই, আবার এদিক থেকে একটা বাদ দিয়ে দিই, এদিক থেকে একটা বাদ দিয়ে দিই। মাঝখানে আছে কয়টি সংখ্যা 2টি সংখ্যা। 2টি সংখ্যা তুমি যোগ করো, এই 2টি সংখ্যা যোগ করলে হয় কত 9 এবং 11 যোগ করলে হয় 20, তাকে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত পাচ্ছি 10। এই 10 হচ্ছে এই 7 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যক হচ্ছে 10। এখন বলছে কি ত্রিভুজ AB ইকুয়ালস টু AC হলে এর প্রতিসম রেখা কত। আচ্ছা একটা ত্রিভুজের কথা বলা হয়েছে যেখানে একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে ABC, যেখানে আমি দেখতে পাচ্ছি AB সমান AC, অর্থাৎ এই AB বাহুর মান হচ্ছে AC বাহুর সমান। তাহলে আমাকে বলা হচ্ছে প্রতিসম রেখা কয়টি, এখানে প্রতিসম রেখা হচ্ছে একটি, অর্থাৎ 8-এর উত্তর হচ্ছে ক।
আমরা 9 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, কোনো বর্গে অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? কোনো বর্গে অন্তর্বৃত্ত আঁকতে মোট 3টি ধাপ অনুসরণ করতে হয়। 9 নম্বর প্রশ্নের উত্তর খ। 10 নম্বর প্রশ্নটি খেয়াল করে, এখানে একটি চিত্র দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি একটি একটা আয়তক্ষেত্র, তার মধ্যে একটা বৃত্ত আছে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার আর প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে এর ক্ষেত্রফল হবে 60 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করলাম। আচ্ছা, এখন আমি এই বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করব। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে যদি আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস করে দিই, তাহলে আমি যে মানটা পাবো সেটা হবে এই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো, এই যে আয়তক্ষেত্রের প্রস্থ কত সেন্টিমিটার ছিল? 6 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমি একটা সরলরেখা টানি, এই সরলরেখা আর এই সরলরেখা কিন্তু একই হবে। তার মানে বৃত্তের ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার। যদি বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ আর সমান হবে 3 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল হবে কি, পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান কত? 3 উপর স্কোয়ার করলে কত হয়? 9। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর হিসাব করতে পারি। মানটা এসেছে 28.27। আচ্ছা, এই 28.27কে যদি আমরা এই 60 থেকে মাইনাস করে দিই, তাহলে আমি যে মানটা পাবো সেটাই হবে আমার এই প্রশ্নের উত্তর। আমি মানটা পাচ্ছি 31.73। 31.73, এই 31.73 আছে কোথায়? আছে হচ্ছে 10 নম্বর প্রশ্নের খতে। তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ এই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল 31.73 বর্গ সেন্টিমিটার। আমরা 11 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যেখানে একটি সারণী দেওয়া আছে। সারণীতে কিছু গণসংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। আমরা শ্রেণী ব্যাপ্তি দেখতে পাচ্ছি হচ্ছে 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29 গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যার যোগফল অর্থাৎ 5, 6, 7 এবং 2 এর যোগফল হচ্ছে 20। প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। আচ্ছা, মধ্যক নির্ণয় করতে গেলে আমি n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 20, n ইকুয়ালস টু 20। তাহলে n/2 এর মান হচ্ছে 10। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তো এটা হচ্ছে আমার মধ্যক নির্ণয়ের সূত্র। এখন দেখো, এই n/2 এর মান কত? 10। তা 10-এর যদিত গণসংখ্যার অবস্থান কোথায়? এখানে 5 আর 6 11। তার মানে এটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীর যে প্রথম সংখ্যা, এটাকে আমরা ধরি l। তাহলে 15 হচ্ছে আমার l। ওকে, n/2 এর মান হচ্ছে 10। n/2 এর মান কত? 10। আচ্ছা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যদিত গণসংখ্যা। তো এখানে একটাই গণসংখ্যা, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 ইন্টু h/fm। h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, 10 থেকে 14 শ্রেণী ব্যাপ্তি, এখানে 5। fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাই মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এখানে 6। এখন এটাকে আমরা একটু হিসাব করলেই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 15 প্লাস এখানে হয় 5 ইন্টু 5/6। তাহলে একটা আমরা হিসাব করি, 15 প্লাস 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 6। তাহলে মানটা পাচ্ছি 4.17। তাহলে 4.17 যদি আমি এই 15-এর সাথে যোগ করি, তাহলে পাচ্ছি কত? 19.17। অর্থাৎ এই যে শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল আমাদের, এই শ্রেণীব্যাপ্তির মধ্যক হচ্ছে 19.17। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে আমরা খেয়াল করি যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত ডিগ্রি? তাহলে সমবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে। আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, এটা মনে করি যে আমি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, ধরো আমি যদি এটা ABC ত্রিভুজ হয়, তাহলে আমি BC বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম। তাহলে বর্ধিত করলে দেখো, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই কোণটা 60 ডিগ্রি, আবার এই কোণটাও 60 ডিগ্রি, আবার এই কোণটাও 60 ডিগ্রি। এখন এই যে বহিস্থ কোণটার মান হবে তার অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। অর্থাৎ এই যে কোণটার মান হবে, এই কোণ আর এই কোণের যোগফলের সমান। তাহলে এই কোণের মান হচ্ছে 60 প্লাস 60 120 ডিগ্রি। একই রকমভাবে এই পাশের যে বহিস্থ কোণটা, সেটাও হবে 120 ডিগ্রি। তাহলে দুইটার যোগফল কত হবে? 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি 240 ডিগ্রি। এই প্রশ্নের উত্তর হচ্ছে 240 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। এবং এখন আমরা 13 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যেখানে a = π/6 হলে
tan 2 এর মান নির্ণয় করো। দেয়া আছে কি a সমান π/6। আমরা জানি যে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি 6 দিয়ে ভাগ করলে আমি কি পাচ্ছি 30 ডিগ্রি। আর ওকে 30 ডিগ্রি। এখন কিসের মান বের করতে হবে? tan 2a, tan 2a এর মান কত বের করেছি আমি? দেখো এর মান বের করেছি 30, তাহলে tan 2 × 30 ডিগ্রি, তাহলে কি হচ্ছে tan 60 ডিগ্রি। আর আমরা জানি যে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আমরা 14 নম্বর প্রশ্নটি খেয়াল করি। দেখো এখানে √3 টু দ্য পাওয়ার 2x + 1 = কিউব √3 টু দ্য পাওয়ার x - 1। তো এই সমীকরণ থেকে আমার x এর মান বের করতে বলা হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি এটা সূচকের অঙ্ক। তো আমরা জানি রুট মানে হচ্ছে কোনো সংখ্যার পাওয়ার হচ্ছে হাফ, তাহলে আমরা কিন্তু চাইলে এই রুটটাকে তুলে দিতে পারি। দেখো যখন আমি 3 রুট তুলে দেবো তখন হয়ে যাবে 3 টু দ্য পাওয়ার হাফ ইন্টু কি হচ্ছে 2x + 1, তাহলে এখানে 3টা হচ্ছে বেস, তাহলে এখানে বেস কি? দেখো আমি প্রথমে এই রুটটাকে তুলে দেবো কিউব রুট, তাহলে এটাকে তুলতে পারি কিভাবে? আমরা এই √3 এখানে 1/3 দিলে এই এটা উঠে যাবে ইন্টু কি আছে এখানে x - 1। আচ্ছা এখন এদের মধ্যে তো ভাগ এবং গুণের সম্পর্ক, তাহলে 3 টু দ্য পাওয়ার এটা ভাগ হয়ে যাবে 2x + 1/2 = এখন এই রুটটাকে তুলতে পারি আমি হাফ পাওয়ার দিয়ে, তাহলে 3 দিলাম হচ্ছে পাওয়ার হাফ ইন্টু আগেই একটা পাওয়ার ছিল কত 1/3, আর এখানে আছে x - 1। এখন দুই পাশের বেস কিন্তু আমি চাইলে বাদ দিয়ে দিতে পারি। তো দুই পাশের বেস বাদ দিলে কি হচ্ছে উপরে থাকতেছে কি 2x + 1/2 = x - 1 এবং 3 দুগুণা 6। এখন এই সমীকরণ থেকে আমি x এর মানটা বের করতে পারবো। এখন একটু আর গুণন করি, তাহলে 6x 2x এর সাথে 6 গুণ করলে কি হবে 12x - 6 প্লাস 6 6। এখন আমি এখান থেকে গুণ করব, 2 সাথে x গুণ করলে হবে 2x - 2 এবং 1 গুণ করলে হবে -2। এক্সগুলোকে সব এক পাশে নিয়ে আসি, এখানে আছে 12x, এটা এই পাশ থেকে যদি বিয়োগ করি তাহলে -2x হয়ে যাবে, আর এখানে এটা ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে হবে কি -8। আচ্ছা এখানে থাকতেছে কত 10x, আর ও পাশে থাকছে কত 8, তাহলে 10x = কী হবে -8/10। ভাগ করলে আমি কি পাচ্ছি? ভাগ করলে পাচ্ছি হচ্ছে 4/5, -4/5 হচ্ছে আমার এই প্রশ্নের সমাধান। অর্থাৎ 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, যেখানে -4/5 আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী কোশ্চেন 0.99973 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? এর 3 দশমিক আসন্ন মান হচ্ছে 0.100। পরবর্তী কোশ্চেনটি আমরা খেয়াল করি যে 16 নম্বর প্রশ্নে কী বলা আছে, কিন্তু শর্ত দেওয়া আছে। দেখো x এলিমেন্ট অফ n such that x² is less than 25, এবং এখানে বলা হচ্ছে x² হচ্ছে মৌলিক সংখ্যা এবং তা 25 অপেক্ষা ছোট, আর এখানে বলা হচ্ছে x² এর মান হচ্ছে 25-এর সমান হবে বা 25 পর্যন্ত হবে। তাহলে আমরা এখন একটু দেখি যে আমাকে কি করতে বলা হচ্ছে, a ইন্টারসেকশন b ইউনিয়ন c এর মানটা আসলে কী হবে। তাহলে প্রথম জায়গা থেকে আমি এর মানটা বের করতে পারি, বলছে কি x² মান হবে 25 অপেক্ষা ছোট। আমরা জানি 5-এর স্কোয়ার করলে 25 হয়, তাহলে আমরা 25-এর ছোটো নেব। সংখ্যাগুলো হবে 1 2 3 4, এদের প্রত্যেকটা সংখ্যা যদি আমি স্কোয়ার করি তাহলে 25-এর চেয়ে ছোটো হবে। তাহলে a = 1 2 3 4, প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার করলে 25 অপেক্ষা ছোট হয়, তাহলে এর মান হচ্ছে 1 2 3 4। বি এর মানটা আমি কি পাচ্ছি? বি এর মান কি বলছে দেখো, বি এর মান আছে কি এখানে মৌলিক সংখ্যা, তার স্কোয়ার করলে আবার 25 অপেক্ষা ছোট হবে, তাহলে 25 অপেক্ষা ছোট অর্থাৎ স্কোয়ার করলে 25 অপেক্ষা ছোট হবে। তাহলে এর মধ্যে সংখ্যা পেলাম কয়টা? আমি সংখ্যা পেলাম হচ্ছে 4টা। দেখো 1 2 3 4, এর মধ্যে মৌলিক সংখ্যা 2 এবং 3, তাহলে বিকে পাচ্ছি আমি 2 এবং 3। আর এর কথা কি বলছে? এর কথা বলছে x² = 25 হবে, তার মানে সি এর মান হচ্ছে 25 পর্যন্ত হবে, মানে 25-এর সমান। তাহলে সি = হচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত। ওকে, তাহলে সি এর মান জানি, এর মান জানি, জানি আমি বি এর মান। এখন আমাকে কি বের করতে হবে? এই যে সেটের যে ছোট্ট অঙ্কটা দেওয়া আছে এর মানটা বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি যদি হয়, দেখো এর মান আছে কি 1 থেকে 4 পর্যন্ত, বির মান হচ্ছে 2 3, তাহলে এ ইন্টারসেকশন বি করলে আমি পাচ্ছি কি 2 এবং 3। ওকে, তাহলে আমার এখন পুরোটা করতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখানে এ ইন্টারসেকশন বির মান বের করেছিলাম 2 এবং 3 ইউনিয়ন সি এর মানটা কি হবে?
সি এর মানটা হচ্ছে এই যে আমরা বের করি সি এর মান 1 থেকে 5 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5। তো এই ইউনিয়নের কাজ কি, সকল উপাদান যাবে, তাহলে সকল উপাদান যদি যায় তাহলে 2 3 যাবে এবং এগুলোও যাবে, তাহলে মানে 1 2 3 4 5 1 2 3 4 5। এইটাই হবে হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, যেখানে 1 2 3 4 5 দেওয়া আছে। আমরা 17 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট 6a ইকুয়ালস টু 0 হলে এ কিউ প্লাস 1/a কিউ এর মান কত। আচ্ছা, তাহলে এ কিউ প্লাস 1/a কিউ এর মান জানার আগে আমার এ প্লাস 1/a এর মানটা জানতে হবে। তো এ প্লাস 1/a এর মানটা আমি এখান থেকে বের করতে পারবো। তো দেয়া আছে কি দেখো, এই যে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট 6a ইকুয়ালস টু 0। তো আমরা যে কাজটা করতে পারি, এ স্কোয়ার প্লাস 1 এই রুট 6a এটাকে পক্ষান্তর করতে পারি, এটা মাইনাস হলো প্লাস হয়ে যাবে রুট 6a। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এখান থেকে এ কমন নিতে পারি। যদি এ কমন নিই তাহলে এ প্লাস 1/a লেখা যায়। দেখো এখানে ছিল একটা 1, আমি একটা কমন নিয়েছি, তো এটাকে দিয়ে আবার ভাগ করেছি, এটা 1-এর সাথে গুণ করে এ কেটে কিন্তু এই মানটা ছিল 1 হয়। অথবা তুমি চাইলে প্রত্যেকটি পদকে, এই সমীকরণে যতগুলো পদ আছে প্রত্যেকটি পদকেও এ দিয়ে ভাগ করে দিতে পারো, সেই ক্ষেত্রে একই রেজাল্ট আসবে। তো এখানে 6a, দুই পাশের এই যদি এই এ এবং এ কেটে দিই তাহলে হয় কি, এ প্লাস 1/a ইকুয়ালস টু √6। তাহলে এ প্লাস 1/a এর মান আমি কী পেলাম, √6। ওকে, তো যদি এ প্লাস 1/a এর মান √6 হয় তাহলে এখন আমি এ কিউ প্লাস বি কিউ সূত্র অ্যাপ্লাই করবো। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি, এখানে বি হচ্ছে 1/a, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। তো এখানে দেখো এর মানটা আমি বের করছি √6, তাহলে লিখতে পারি √6, তার উপর করলাম কিউব মাইনাস 3 ইন্টু এ কেটে যায়, এটার মান হচ্ছে √6। আচ্ছা, √6 কিউব করলে কী হয়, √6 কিউব করলে কী হয়, √6 কিউব করলে হয় 6√6, কারণ যে কোনো সংখ্যা রুট মানে সেই সংখ্যার 3টা রুটের গুণফল, অর্থাৎ √6 ইন্টু √6 ইন্টু √6। তাহলে 2টা √6 গুণ করলে আমরা দেখি যে 2টা √6 গুণ করলে হয় 6, তাহলে 6√6, তাহলে এখানে লেখা আছে 6√6 মাইনাস 3√6। তো এটা থেকে যখন এটাকে মাইনাস করব তখন কী হবে, 3√6। এই 3√6 হলো আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, যেখানে আছে কি 3√6। 18 নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি যে 18 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে, যে লগ যেখানে বেজ হচ্ছে 9 এবং পাওয়ার হচ্ছে 3 ইকুয়ালস টু হাফ। তাহলে আমরা দেখি যে এটা আসলে কি হচ্ছে, যে লগ বেজ হচ্ছে 9। আচ্ছা, এখানে বেজ এবং আমরা জানি লগের অঙ্কে আমরা করার ক্ষেত্রে খেয়াল করেছি যে তোমার হচ্ছে বেজ এবং পাওয়ারকে মিলিয়ে দিয়ে অঙ্কের সমাধান করা যায়। তাহলে আমরা এখানে বেজ এবং পাওয়ারকে মিলিয়ে দিলাম, বেজ ছিল 9, পাওয়ারকে করলাম 9, আসলে এখানে ছিল কত, ছিল হচ্ছে 3, আমি লিখেছি কত 9। আচ্ছা, এখানে যদি রুট দিয়ে দিই তাহলে মনে হয় তোমাদের আপত্তি থাকবে না, এখন কিন্তু 3 হয়ে গেল। তাহলে এখন আমরা দেখি যে লগ 9, এই 9কে 9 না লিখে আমি কিন্তু চাইলে 9-এর উপর পাওয়ার হাফ দিতে পারি, কারণ রুট মানে তো সেই সংখ্যার পাওয়ার হাফ। এখন এই হাফটাকে তুমি সামনে নিয়ে আসো, আর এই যে লগ বেজ এবং পাওয়ার মিলে গেলে এর মান হচ্ছে 1, তাহলে হাফ ইন্টু 1 দ্যাটস মিন হাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তথ্যটি সঠিক। পরবর্তী তথ্যটি আমি একটু দেখি যে 2 নম্বর তথ্যে কী বলা হচ্ছে, যে 4 2x + 1 = 2 হলে x এর মানটা এটা কিনা। তাহলে এখানে আমি করতে পারি কি, 2 এখানে 4কে ভেঙে এইভাবে লিখতে পারি, তাহলে 2x + 1 মানে এটাকে পাওয়ার দিয়ে দিলাম, আর এখানে 2, এই 2কা বেজ বানালাম, উপরে একটা 1 পাওয়ার দেওয়া যেতে পারে। তাহলে এখন এই যে বেজ এবং বেজ বাদ দিয়ে দিই, তাহলে এখানে আবার একটু গুণ করি, 2-র সাথে 2 গুণ করলে হবে 4x + 2 = 1। আচ্ছা, এক কাজ করি, এই সংখ্যাটাকে ওই পাশে পাঠিয়ে দিই, 4x = 1 - 2, 1 থেকে 2 মাইনাস করলে কী হবে, 4x = -1। এই 4x এর সাথে গুণ যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে -1/4। তাহলে x এর মান কী পাচ্ছি আমি, -1/4। তাহলে এখানে দেখাচ্ছে যে x এর মান -1/4, তথ্যটি সঠিক, এই তথ্যটি সঠিক ছিল। এখন পরবর্তীতে আমরা একটু খেয়াল করি যে এখানে কি আছে, যে 3 নম্বর যে তথ্যটি ছিল 3 ইনভার্স + 6 ইনভার্স। আচ্ছা, এই এখন এর মান হাফ কিনা, তাহলে আমরা একটু দেখি যে 3 ইনভার্স মানে হচ্ছে 1/3 + 1/6, তো লসাগু হচ্ছে 6, তাহলে 6 দিয়ে 3 দিয়ে 6কে ভাগ করলে যায় কয়বার, 2 বার, তাহলে আমি লিখতে পারি 2, 2 একে 2, 6 ভাগ করলে একবার যায়, 1 একে 1, তাহলে এই দুইটাকে যোগ করলে কত হচ্ছে, 3/6 ভাগ করলে আমরা পাই 1/2 অর্থাৎ হাফ। তো এখানে বলছে কি যে এটার মান হচ্ছে হাফ, তাহলে এই তথ্যটি সঠিক। তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, যেখানে 1 2 3 প্রত্যেকটিকে সঠিক দেখানো হচ্ছে।
9 নম্বর প্রশ্নটি খেয়াল করি, এক্স চলকের জন্য 4x³ - 5x - 2 + a = 0 সমীকরণের ধ্রুবপদ কত? এই 19 নম্বর প্রশ্নের সমীকরণ ধ্রুবপদ হচ্ছে a - 2, তার মানে 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আমরা 20 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 20 নম্বর প্রশ্নের ধারা দেয়া আছে যে 3 - 3 + 3 - 3 +... ধারাটির দশম পদ নিচের কোনটি? ধারাটি ভালো করে খেয়াল করো। এই ধরনের ধারা সমাধান করতে তোমার না আছে সূত্রের প্রয়োজন, না করতে হবে হিসাব, শুধু একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে প্রথম পদটা প্লাস, তারপরে পদটা মাইনাস, তারপরে পদটা প্লাস, তারপরে পদটা মাইনাস। আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস একটা মাইনাস। এখন তোমাকে মাথায় রাখতে হবে যে জোড় সংখ্যাটা প্লাস নাকি বেজোড় সংখ্যাটা প্লাস। দেখো বেজোড় সংখ্যাটা এখানে হচ্ছে প্লাস আর জোড় সংখ্যাটা হচ্ছে মাইনাস। বেজোড় সংখ্যাটা প্লাস, জোড় সংখ্যাটা মাইনাস। তো আমার দশম পদ চেয়েছে, দশম পদকে জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? এটা অবশ্যই জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার মান হবে হচ্ছে মাইনাস, তাহলে এখানে হবে -3, কারণ এভাবে দেখো এটা +3 - 3 +3 - 3 +3 - 3 এভাবেই বাড়তে থাকবে। তাহলে দশম পদে যে হবে হচ্ছে -3। 20 নম্বর প্রশ্নের উত্তর খ। আমরা 21 নম্বর প্রশ্নটি খেয়াল করি, f + g + h + k + l ... দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর ধারা এবং এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার ধারার ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে আমরা পারবো। তো এই ধারার ক্ষেত্রে আমরা যেটা জানি যে প্রথম পদ এবং তৃতীয় পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো তৃতীয় পদ। তো আমরা দেখি যে এই সেখানে তৃতীয় পদ, এখানে দ্বিতীয় পদ এবং হচ্ছে প্রথম পদ। তো এই তথ্যটি সঠিক না, আমরা দেখতে পাচ্ছি এটা ভুল। পরে কে হচ্ছে, আচ্ছা এখানে কে আছে কি h + l, অর্থাৎ তোমার তৃতীয় পদ এবং পঞ্চম পদ যদি যোগ করি তাহলে আমি চতুর্থ পদ পাবো। তথ্যটি সঠিক দেখতে পাচ্ছি। জি এর মানটা দেখো তৃতীয় পদ। প্রথম পদ এবং তৃতীয় পদ যদি যোগ করি, প্রথম পদ এবং তৃতীয় পদ যদি আমি যোগ করি তাহলে আমি দ্বিতীয় পদ পাবো। তাহলে প্রথম পদ এবং তৃতীয় পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমি জি এর মানটা পেয়ে যাবো। তথ্যটি সঠিক। তার মানে 2 এবং 3 হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 21-এর উত্তর হচ্ছে খ, যেখানে আমি 2 এবং 3কে দেখতে পাচ্ছি। তো 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে a² - 5a - 6 এর একটি উৎপাদক নিচের কোনটি? তাহলে আমরা এক কাজ করি, এটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি। a² - 5a - 6, তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। a² এটাকে মিলটার্ম ব্রেকিং করে দিই, -6a + a - 6। এখন এটুকুর মধ্যে কি কমন যায়? আমরা চাইলে কিন্তু এখান থেকে a কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে a - 6, এখান থেকে কিছু কমন যায় না, মানে একটা 1 কমন যায়, +1 কমন নিলাম, তাহলে a - 6। তাহলে কি হচ্ছে এখানে? দেখো ব্র্যাকেটের মধ্যে দুইটা সেম নিতে পারি, একটা a - 6 আর হচ্ছে a + 1। তাহলে এই যে a + 1টা হচ্ছে আমার এখানকার একটি উৎপাদক। তাহলে 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, a + 1। 23 নম্বর প্রশ্ন কি বলেছে যে r = -3,2 3,2 3 আর 4,3 অন্যয়ের ডোমেন নিচের কোনটি? তো এই যে আমরা যে সম্পর্কটি এখানে দেখতে পাচ্ছি বা অন্যটি দেখতে পাচ্ছি, জোড়ায় জোড়ায় যে সংখ্যাগুলো আছে, এই জোড়া প্রত্যেকটি জোড়ের প্রথম সংখ্যাটা হচ্ছে ডোমেন আর পরবর্তী সংখ্যাটা হচ্ছে রেঞ্জ। প্রথমটা হচ্ছে ডোমেন, পরবর্তীটা রেঞ্জ, প্রথমটা ডোমেন, পরটা রেঞ্জ। তাহলে এইটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে ডোমেন এবং এটা হচ্ছে ডোমেন। তাহলে -3 3 4 এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, যেখানে -3 3 এবং 4 একসাথে আছে। আমরা 24 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে নিচের কোনটি অভেদ? নিচের কোনটি অভেদ? আচ্ছা এখানে আমরা দেখি যে দুই পাশের গুণফলের সম্পর্কগুলো ঠিক আছে কিনা বা সূত্রগুলো ঠিক আছে কিনা। আচ্ছা এখানে ক নম্বরে আছে কি যে x + 2 হোল স্কোয়ার আর হচ্ছে x - 2 হোল স্কোয়ার। আচ্ছা এখানে কিন্তু আমরা চাইলে a + b হোল স্কোয়ার সূত্র বসাতে পারি, a² + 2ab + b² প্লাস a² - 2ab প্লাস হচ্ছে b²। তো এখন আমরা যদি হিসাব করি কি পাচ্ছি যে x² এখানে একটা, এখানে একটা, দুইটা, তাহলে 2x² হচ্ছে, x² একটা দুইটা। আচ্ছা এখানে প্লাস এটা কেটে যায়, তাহলে এখানে হয় 2² করলে 4 আর 4, তাহলে এখানে 4 আর 4 যোগ করলে কত হচ্ছে 8। তাহলে এইটা কিন্তু সঠিক, দেখো এই গুণফলটা কিন্তু এটা হচ্ছে, তাহলে এটাকে আমরা সঠিক বলতে পারি। তাহলে নিচের কোনটি অভেদ? এই ক নাম্বারটা হচ্ছে আমার এই প্রশ্নের অভেদ। এবং ঘ কেন যে সঠিক না আমরা একটু দেখি, যেখানে আছে 4xy, আমরা জানি যে এবির সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার, এখানে মাইনাস হবে, তার মানে এটা ভুল। আবার দেখো এখানে 2 × a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এখানে প্লাস হবে, তার মানে এটাও ভুল।
আবার এখানে এই যে যোগফলটা হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যোগফলটা হিসাব করলে এই মানটা হবে না, তার মানে এটাও ভুল। তাহলে আমাদের 24 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। আচ্ছা 25 নম্বর প্রশ্নে কী বলেছে একটু খেয়াল করো, যে একটি বর্গের পরিসীমা a/2 একক। আচ্ছা একটি বর্গের পরিসীমা বলতে আমরা কী বুঝি, বর্গের 4 বাহুর যোগফল। বর্গের 4 বাহুর যোগফল হচ্ছে a/2। তাহলে এর ক্ষেত্রফল নিচের কোনটি? আচ্ছা বর্গের ক্ষেত্রফল শুরু হচ্ছে দৈর্ঘ্যের উপর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে আগে দৈর্ঘ্যের মানটা জানতে হবে। তাহলে এই যে 4 বাহুর যোগফল, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমি 1 বাহুর দৈর্ঘ্যের মান পেয়ে যাব। তাহলে এ এখানে আছে কি, আছে হচ্ছে আমার a/2। তাহলে a/2 হচ্ছে 4 বাহু, তাকে ভাগ করলাম হচ্ছে 1 বাহুর, মানে 4 বাহুর যোগফল, এটা হচ্ছে পরিসীমা, তাকে ভাগ করলাম 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে আমি কী পাবো, আমি পাবো 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা ভাগ, আমরা চাইলে কিন্তু এটাকে গুণ দিয়ে উল্টে দিতে পারি। এই নিচে 4-এর নিচে একটা 1 আছে, একটা যাবে উপরে আর 4টা আসবে নিচে। তাহলে a/8, এই a/8 হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হবে কি, a/8-এর উপর স্কোয়ার, বাহুর উপর স্কোয়ার করলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে a স্কোয়ার আর 8-এর স্কোয়ার করলে হয় 64 বা 64। তাহলে a²/64 হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 25-এর উত্তর হচ্ছে ঘ, যেখানে a²/64 আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো, যে কে এল ও এম ক্রমিক সমানুপাতি হলে নিচের কোন তথ্যগুলো সঠিক আমাদেরকে দেখতে হবে। তাহলে জে বাই কে ইকুয়ালস টু L/M তথ্যটি সঠিক। আচ্ছা এরপরে দেখি, জে বাই কে ইকুয়ালস টু K/L, এই তথ্যটিও সঠিক সমানুপাতের ক্ষেত্রে। আবার আছে কি K/L ইকুয়ালস টু L/M, এই তথ্যটিও সঠিক। তাহলে 26 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ, যেখানে সবগুলোকেই সঠিক দেখানো হচ্ছে। আমরা 27 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যে 27 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। এখানে 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে PQR, ত্রিভুজ PQR এ কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কিউ কোণটার মান বলা হয়েছে 90 ডিগ্রি এবং পি কোণের মান বলা হয়েছে 30 ডিগ্রি হলে নিচের কোণ সম্পর্কটি সঠিক। তাহলে আমরা এক কাজ করি, আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকি, এখানে একটা ত্রিভুজ আঁকি যেখানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ PQR, এই হচ্ছে আমার PQR ত্রিভুজ। আচ্ছা তো এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি আর পি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। পি কোণটা হলো কি 30 ডিগ্রি। এখন দেখো, যদি আমি সাইনের সূত্রকে এখানে অ্যাপ্লাই করি তাহলে সাইন এখানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা যদি থিটা হয়, থিটার বিপরীত বা হচ্ছে লম্ব, এখানে লম্বটা হচ্ছে QR, লম্ব QR বাই অতিভুজ হচ্ছে PR, অতিভুজ কী হবে PR। আচ্ছা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি তুলে দিয়ে আমরা লিখতে পারি হাফ ইকুয়ালস টু QR বাই PR। এখন একটা আর গুণন করি, আর গুণন করলে PRটা গুণ হবে অনেক সাথে, হয়ে যাবে PR ইকুয়ালস টু 2QR। তো আমার উত্তর দেখতে পাচ্ছি আমি PR ইকুয়ালস টু QR, এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, যেখানে বলা হচ্ছে PR ইকুয়ালস টু 2QR। এখন আমরা দেখি স্থূলকোণী, অর্থাৎ 28 নম্বর প্রশ্ন, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজটি অঙ্কন সম্ভব। আচ্ছা স্থূলকোণ কোণটা আমরা কি বুঝি, স্থূলকোণ বলতে আমরা বুঝি যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায়, তাহলে বাকি দুইটা কোণ কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের শর্ত। তাহলে আমরা দেখি যেখানে দুইটা কোণের কথা বলা আছে, বাকি দুইটা কোণ থাকলে কি কোণ থাকলে ত্রিভুজ আঁকা যাবে, ত্রিভুজের ওই কোণগুলো যাই হোক না কেন সেটা 90 ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে, কারণ আমরা জানি স্থূলকোণের মানটাই 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে এখানে দেখি যে কোণগুলো কী কী দেওয়া আছে। ক নম্বরে দেখো 30 এবং 60 যোগ করলে কত হয় 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রির সমান, তাহলে এটা কিন্তু হচ্ছে না। আবার এখানে দেখো 40 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত 100 ডিগ্রি, 90 ডিগ্রি ছোটো বলেছিলাম, এটাও হবে না। 45 ডিগ্রি এটা 90 ডিগ্রির সমান হচ্ছে, এটাও চলবে না। এখানে আছে কি 50 ডিগ্রি এবং হচ্ছে 30 ডিগ্রি যোগ করলে কত হয় 80 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে স্থূলকোণ যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়, তাহলে বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রির চেয়ে ছোটো, এবং আমরা এই ঘ নাম্বারে দেখতে পাচ্ছি এদের যোগফল 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, কোণ দুটি হবে 50 ডিগ্রি ও 30 ডিগ্রি। নিচের উদ্দীপক হতে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত, তার মধ্যে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত। ভালো করে খেয়াল করো, এই কেসটা হচ্ছে বৃত্ত এবং অন্তর্লিখিত চতুর্ভুজ সম্পর্কিত। এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং দেখতে পাচ্ছি এখানে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হলো, যেটার মান হচ্ছে 2x + 60 ডিগ্রি।
আর বৃত্তস্থ কোণ যার মান হচ্ছে 3x। তো আমরা জানি যে বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ অন্তর্লিখিত হয় তাহলে কেন্দ্রস্থ কোণের মান হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা কিন্তু এখান থেকে x এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণের মান কি? কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে 2x প্লাস 60 ডিগ্রি, আর বৃত্তস্থ কোণ কত? 3x। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ হবে কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 2x প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 6x। তাহলে এক্সগুলোকে সব এক পাশে নিয়ে আসি, এই 6x। আচ্ছা, এক্সটা পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, 2x ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে এইটা থেকে এটা যদি আমি মাইনাস করি তাহলে হয় কি 4x ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে x ইকুয়ালস টু কী হচ্ছে 60 ডিগ্রি বাই 4, x ইকুয়ালস টু 15। এই x ইকুয়ালস টু 15। আচ্ছা, আমাকে নির্ণয় করতে হবে কি কোণ QRS, কোণ QRS এর মান। আচ্ছা, কোণ QRS এর মান কত ডিগ্রি? কোণ QRS এই কোণটার মানটা আমার কাছে বের করতে বলা হচ্ছে। আচ্ছা, x এর মান যদি 15 ডিগ্রি হয় তাহলে এই যে কোণ P এর মানটা কি হবে? কোণ QPS এর মানটা হবে হচ্ছে 3 15 45 ডিগ্রি। তাহলে 3 15 45 ডিগ্রি। আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ এই P কোণ আর কোণকে যোগ করলে হবে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে এখানকার কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিকে আমি মাইনাস করে দিব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কত হচ্ছে? 135 ডিগ্রি। এই 135 ডিগ্রি হচ্ছে আমার এই কোণ QRS এর মান। কোণ QRS এর মান হচ্ছে 135 ডিগ্রি, অর্থাৎ 19-এর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। এখন খেয়াল করো 30 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে। 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি যে কোণ PSR, কোণ PSR এই কোণটার মান দেয়া আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি এই কোণটার মান 90 ডিগ্রি হয়, আমরা জানি ত্রিভুজের অর্থাৎ আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তার এক কোণ দেখো, এই এস কোণের বিপরীতে আছে কি কিউ কোণ। তো এস কোণ যদি হয় 90 ডিগ্রি তাহলে কিউ কোণটাও 90 ডিগ্রি হবে। আর এই কোণটার মান তো 45 ডিগ্রি আমরা জানি, আর এটার মান 135 ডিগ্রি আমরা 29 নম্বর প্রশ্নে বের করেছি। আমাকে কী নির্ণয় করতে হবে? কোণ QRS, কোণ QRS এর মান। আচ্ছা, QRS তাহলে QRS এর মান কত ডিগ্রি ছিল? দেখো বের করেছিলাম হচ্ছে QRS এ 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি প্লাস এখন কোনটা? কোণ PQR, কোণ PQR। আচ্ছা, PQR এর মান কত হবে? এটা যদি 90 হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রিকে আমি লিখতে পারি। এখন আমরা এই দুইটা মানকে যোগ করে দেব। 135 প্লাস 90 যোগ করলে হচ্ছে 225 ডিগ্রি। তাহলে উত্তরটা হচ্ছে কত? 225 ডিগ্রি। তাহলে 30 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, যেখানে বলা হচ্ছে যে এই দুইটা কোণের যোগফল 225 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।